এদিকে আজকের সবচেয়ে বড় খবর, যা দেখলে রীতিমতো আপনাদের চোখ কপালে উঠে যাবে। আমেরিকার বিরুদ্ধে যুদ্ধের ময়দানে একযোগে লড়ছে ইরান ও রাশিয়া। রাশিয়ার দেওয়া শক্তিশালী অস্ত্রেই যুক্তরাষ্ট্রকে ঘায়েল করছে ইরান। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মার্কিন সামরিক বাহিনীকে ঘায়েল করতে কি তাহলে ইরানের সাথে রাশিয়াও লড়ছে? ইরানের মতো বন্ধুকে বিপদ থেকে উদ্ধারে আবারও যেন হাত বাড়িয়ে দিল রাশিয়া। তবে কি যুদ্ধের ময়দানে রাশিয়ার দেওয়া শক্তিশালী অস্ত্রেই যুক্তরাষ্ট্রকে ঘায়েল করছে ইরান? কিন্তু কোন সমরাস্ত্র দিয়ে তেহরানকে সাহায্য করছে মস্কো? জানা গেছে, মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক আস্তানাগুলোতে নির্ভুল হামলা চালাতে ইরান ব্যবহার করছে রাশিয়ার দেওয়া স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম, যার সাহায্যে শুধুমাত্র মিসাইল ও আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালিয়েই মার্কিনীদের বিরুদ্ধে সফলতা অর্জন করছে তেহরান। তাহলে কি যুক্তরাষ্ট্রের স্থল অভিযান পণ্ড করে দিতেও ইরানকে সহযোগিতা করবে রাশিয়া? প্রশ্ন হলো, হঠাৎ করেই তেহরানের দিকে কেন সাহায্যের হাত বাড়ালো মস্কো? এদিকে ইরানে পরমাণু হামলা হলে পুতিন দিবে পাল্টা জবাব। ইরানের কিছু হলে রাশিয়াও বসে থাকবে না। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শুরু হয়েছে আরেকটি ভয়ঙ্কর পারমাণবিক যুদ্ধের কাউন্টডাউন। ইরান যুদ্ধের মধ্যেই মধ্যপ্রাচ্যের আকাশে যেন আবারও ভেসে উঠছে যুদ্ধের অশনি সংকেত। ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হামলার হুমকির পর তেহরান জানিয়ে দিয়েছে, প্রথম আঘাত পড়লে তার জবাব সীমান্তের ভিতরে আটকে থাকবে না। বিশ্লেষকদের আশঙ্কা, এমন সংঘাত ছড়িয়ে পড়লে জ্বলে উঠতে পারে পুরো পশ্চিম এশিয়া, আর ইরানের বন্ধু রাশিয়ার আগুনে পড়বে মার্কিন দোসর ইউক্রেন। পাশাপাশি আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থাও পড়তে পারে নজিরবিহীন চাপে। এখন বিশ্বের দৃষ্টি এক প্রশ্নে আটকে আছে, উত্তেজনা কি কূটনীতিতে থামবে, নাকি আরেকটি বড় যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে বিশ্ব? এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের চাপের মুখে এবার ভিডিও বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শিক্ষার্থীদের আন্দোলনে চাপের মুখে এবার ভিডিও বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার মধ্যরাতে সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে প্রশ্ন ফাঁস রুখতে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন তিনি। এদিকে মোদির কথা কানেই তুলল না কংগ্রেস পার্টি। দিল্লি ঘেরাও করতে আসবে লাখো জনতা। ইনি থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়তো আন্দাজ করতে পারছেন বাংলাদেশের 24 জুলাই গণ অভ্যুত্থানের সেই ভয়াল সময়। তার কথা কানেই তুলল না ককরোচ জনতা পার্টি। ছোট্ট একটি আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল পুরো বাংলাদেশে। শেষ পর্যন্ত ক্ষমতা ছাড়তে বাধ্য হয় বাংলাদেশের তৎকালীন ক্ষমতাসীন সরকার। শেষ পর্যন্ত মোদীর আশ্রয়ে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। ভারতে ককরোচ জনতা পার্টির আন্দোলনকে ঘিরে সেই বারুদের বন্ধ ছুটছে পুরো দেশের আনাচে কানাচে। সহিংসতায় উত্তাল দিল্লি, ছাত্রদের উপর পুলিশি নির্যাতনে ভারী হয়ে উঠেছে রাজপথ। দিল্লির যন্তর মন্তর ছাড়বে না তেলাপোকারা, তাদের সাথে দাঁড়িয়ে আছে বিরোধী রাজনীতিকেরাও। এবার দিল্লি ঘেরাও কর্মসূচির হুঙ্কার ছাড়ল ছাত্র নেতারা। তারা সাফ জানিয়ে দিয়েছেন, ছাত্রদের দাবি না মানলে দিল্লি আসার অপেক্ষায় লাখ লাখ জনতা। এদিকে আমেরিকার বিরুদ্ধে নিখুঁত আঘাত হানতে সক্ষম ইরানি ক্ষেপণাস্ত্র, আতঙ্কে মার্কিন নিরাপত্তা। ইনি থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আমেরিকার বিরুদ্ধে নিখুঁত আঘাত হানতে সক্ষম ইরানি ক্ষেপণাস্ত্র। নির্ভুল ইরানি আঘাতে প্রশ্নের মুখে পড়েছে মার্কিন নিরাপত্তা। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর সামনে দাঁড়িয়ে ইরান দেখিয়ে দিল, যুদ্ধ শুধু শক্তির নয়, কৌশলেরও খেলা। একটি ক্ষেপণাস্ত্র, একটি ড্রোন হামলা, আর বদলে যেতে পারে পুরো যুদ্ধের হিসাব। মার্কিন ঘাঁটিতে প্রাণঘাতী হামলার পর নতুন করে প্রশ্ন উঠছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা কি ওয়াশিংটনের ধারণার চেয়েও অনেক বেশি শক্তিশালী? এদিকে ডোনাল্ড ট্রাম্প নিপাত, ইরান যুদ্ধের জেরে ক্ষুব্ধ মার্কিন সেনার পদত্যাগ। ইনি থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মার্কিন সেনা লেফটেন্যান্টের শেষ বার্তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এবং তা এখন আমেরিকা জুড়ে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। মাত্র 9 সেকেন্ডের এই ভিডিও বাক স্বাধীনতা, সামরিক নিয়ম এবং একজন সেনা সদস্য যখন প্রকাশ্যে দেশের প্রধান কমান্ডারের সমালোচনা করেন, তখন কি হয় তা নিয়ে প্রশ্ন তুলেছে। আজ এই ইউনিফর্ম পরার আমার শেষ দিন এবং আমি আমার অন্তরের গভীর থেকে ডোনাল্ড ট্রাম্পকে শুধু একটা কথাই বলতে চাই। ভাইরাল হওয়া সেলফি স্টাইলের এই ভিডিওতে দেখা যায় মার্কিন সেনাবাহিনীর এক লেফটেন্যান্ট, যার নেম টেপে কাইসার লেখা আছে। এদিকে 8টি মার্কিন রিপার ড্রোন ছাই, ইরান দুর্বল জায়গায় আঘাত করছে। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। পেন্টাগনের অত্যাধুনিক এয়ার ডিফেন্স ব্যর্থ, জর্ডান ও জিসিসি অঞ্চলে আমেরিকান সেনা ক্যারাভানের মৃত্যুর হাহাকার, আর $37.5 বিলিয়ন হারিয়ে দিশেহারা ওয়াশিংটন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টানা 11 রাতের ব্যর্থ বোমাবর্ষণকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ইরানের ইসলামী রিভলিউশনারি গার্ড কোর IRGC প্রমাণ করে দিয়েছে, মধ্যপ্রাচ্যের আকাশে আসল রাজত্ব এখন তেহরানের। জর্ডান, বাহরাইন ও কুয়েতের বুকে আমেরিকান ঘাঁটিগুলোকে নিখুঁত ড্রোনে লন্ডভন্ড করে ওয়াশিংটনকে নিঃস্ব করার এক ঐতিহাসিক মিশনে নেমেছে ইরানি সেনারা। এদিকে ইয়েমেনে নিজেদের কমান্ডার ও ক্ষেপণাস্ত্র পাঠালো ইরান। এনে থাকবে আজকের
আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আমেরিকার জন্য ইতিহাসের সবচেয়ে বড় ধাক্কা, গোপন সিআইএ আস্তানায় নিখুঁত ড্রোন হামলা। তবে কি পুতিনের বুদ্ধিতে পেন্টাগনকে কাঁপিয়ে দিল ইরান? মধ্যপ্রাচ্যে রাশিয়া ইরান জোটের এই দুর্ধর্ষ চালের আসল রহস্য জানলে আটকে উঠবেন। ইরানের ড্রোন হামলায় রাশিয়ার গোপন সহায়তার অভিযোগ খতিয়ে দেখছে মার্কিন গোয়েন্দারা। আর আজকের এই প্রতিবেদনে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বেশ কিছু চাঞ্চল্যকর খবর। ইরানে আরবাইনের পূর্ণার্থীদের উপর আমেরিকার এ যাবৎকালের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণঘাতী হামলা হয়েছে। ইমাম হোসেনের জিয়ারতে যাওয়ার পথে সীমান্তে ঝরল রক্ত। ওদিকে ইরানের কড়া হুঁশিয়ারি, আমেরিকাকে যে দেশই সাহায্য করবে তারাও এবার বৈধ লক্ষ্যবস্তু। আমেরিকা আবারও বোমা বর্ষণ করেছে, আর এবার সুপার হেভি বোমারু বিমান দিয়ে ইরানের পরমাণু ঘাঁটিতে হামলার প্রস্তুতি নিচ্ছে। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে, আমরা যদি তেল বিক্রি করতে না পারি তবে কেউ তেল বিক্রি করতে পারবে না। সমস্ত আরব দেশগুলোকে সবচেয়ে বড় হুমকি দিয়ে দিল ইরান। এছাড়াও ইয়েমেনে খুলে গেল নতুন একটা যুদ্ধের ময়দান। এসটিসি হুতি যোদ্ধাদের উপর ব্যাপক বোমা বর্ষণ করেছে রাতভর। লোহিত সাগরে সৌদি আরবের তেলের জাহাজে হুতিদের বড় হামলা। দর্শক, দুপুর বেলার ভিডিওতে যে খবর দিয়েছিলাম সেই খবর কিন্তু সন্ধ্যা হতে না হতেই বদলে গেল। কি সেই খবর? সৌদি আরব এবং আমেরিকার মধ্যকার পরমাণু চুক্তি বদলে গেল কেমন করে? তখন বলা ছিল যে আমেরিকা শর্ত ছাড়াই সৌদি আরবকে পরমাণু কর্মসূচি পরিচালনা করার জন্য চুক্তি করেছে, কিন্তু সন্ধ্যার খবরে প্রকাশ পাচ্ছে ডোনাল্ড ট্রাম্প জাস্ট তার অবস্থান বদলে ফেলেছেন। বাংলায় অনেকে পোল্টি মারা বলে, তিনি অবস্থান বদলে এখন বলছেন সৌদি আরবকে আব্রাহাম অ্যাকর্ড অর্থাৎ ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণের যে চুক্তি, সেই চুক্তিতে সই করার শর্তে এই পরমাণু কর্মসূচির ব্যাপারে সৌদি আরবের সাথে চুক্তি হয়েছে। মার্কিন সামরিক বাহিনীকে ঘায়েল করতে কি তাহলে ইরানের সাথে রাশিয়াও লড়ছে? ইরানের মতো বন্ধুকে বিপদ থেকে উদ্ধারে আবারও যেন হাত বাড়িয়ে দিল রাশিয়া। তবে কি যুদ্ধের ময়দানে রাশিয়ার দেওয়া শক্তিশালী অস্ত্রেই যুক্তরাষ্ট্রকে ঘায়েল করছে ইরান? কিন্তু কোন সমরাস্ত্র দিয়ে তেহরানকে সাহায্য করছে মস্কো? জানা গেছে, মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক আস্তানাগুলোতে নির্ভুল হামলা চালাতে ইরান ব্যবহার করছে রাশিয়ার দেওয়া স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম, যার সাহায্যে শুধুমাত্র মিসাইল ও আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালিয়েই মার্কিনীদের বিরুদ্ধে সফলতা অর্জন করছে তেহরান। তাহলে কি যুক্তরাষ্ট্রের স্থল অভিযান পণ্ড করে দিতেও ইরানকে সহযোগিতা করবে রাশিয়া? প্রশ্ন হলো, হঠাৎ করেই তেহরানের দিকে কেন সাহায্যের হাত বাড়ালো মস্কো? বিপদ যেন পিছু ছাড়ছে না যুক্তরাষ্ট্রের। ইরানকে বাগে আনতে ইসরায়েলের সহযোগিতায় মধ্যপ্রাচ্যে বেশ উত্তাপ ছড়ায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড। সাম্প্রতিক সময়ে 3টি বিমানবাহী রণতরী আর 2 শতাধিক যুদ্ধ বিমানের বিশাল বহর পারস্য উপসাগরীয় অঞ্চলে এনেই যুদ্ধের উত্তেজনা ছড়ায় যুক্তরাষ্ট্র। কিন্তু ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে হয়তো সঠিক তথ্য ছিল না মার্কিন গোয়েন্দাদের কাছে। তাই তো চলমান যুদ্ধে তেহরানের পাল্টা প্রতিক্রিয়ার মুখে ব্যাপক নাজেহাল অবস্থায় পড়ছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। জানা গেছে, সৌদি আরব, বাহরাইন, কুয়েত ও জর্ডান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে দফায় দফায় মিসাইল হামলা চালিয়েছে ইরান। মার্কিনীদের বিরুদ্ধে মিশন পরিচালনায় বাদ যায়নি ইরানের সামরিক বহরের অন্যতম শক্তিশালী আত্মঘাতী ড্রোনগুলো। তবে ইরানের এই সফলতার পেছনে রয়েছে রাশিয়ার বিশাল ভূমিকা, এমনটাই অনুমান মার্কিন গোয়েন্দাদের। সম্প্রতি মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এর কমপক্ষে 2টি সামরিক স্থাপনায় জোরদার হামলা চালায় ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। সেই হামলাগুলোতে তেহরান ব্যবহার করেছিল শক্তিশালী আত্মঘাতী ড্রোনের বহর। সিআইএ এর ওই স্থাপনাগুলোর মধ্যে ছিল সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস এবং আরেকটি ছিল ইরাকের পূর্বাঞ্চলে। নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের কমপক্ষে 4 জন গোয়েন্দা কর্মকর্তার দাবি, ওই হামলাগুলোতে রাশিয়ার তৈরি উন্নত সংস্করণের শাহেদ মডেলের ড্রোন ব্যবহার করেছিল ইরান। 22 জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এদিকে গত সপ্তাহে জর্ডানে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিকে লক্ষ্য করে তীব্র মিসাইল হামলা চালায় ইরান, আর এতেই ওই ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের কমপক্ষে 2 জন সেনা নিহত হয়। মার্কিন গোয়েন্দাদের ধারণা, রাশিয়ার দেওয়া কোমোটা এম মডেলের স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম ব্যবহার করে এমন নির্ভুল হামলা চালাতে সক্ষম হচ্ছে আইআরজিসি। শুধু তাই নয়, ইরানের সামরিক বহরে থাকা শাহেদ 136 মডেলের ড্রোনের আঘাত হানার ক্ষমতা বাড়াতেও সহযোগিতা করছে মস্কো। পশ্চিমা বিশ্লেষকদের মতে এই অস্ত্রের শক্তি ইরানের তৈরি ড্রোনের চেয়ে কয়েক গুণ বেশি। এমনকি মার্কিন ওই ঘাঁটিগুলোতে মোতায়েন থাকা প্যাট্রিয়ট মডেলের এয়ার ডিফেন্স সিস্টেম কিংবা রাডার ব্যবস্থাও রাশিয়ার তৈরি ড্রোনগুলোকে প্রতিহত করতে ব্যর্থ হচ্ছে। কিন্তু যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে জড়িয়ে রাশিয়া আসলে কোন স্বার্থ হাসিল করছে? ইরানের সামরিক শক্তি বৃদ্ধিতে রাশিয়ার সহযোগিতা করার বিষয়টিকে ঘিরে মার্কিন গোয়েন্দারা বিভিন্ন ধরনের দাবি পেশ করলেও তাদের কাছে এই মুহূর্তে কোনো উল্লেখযোগ্য প্রমাণ নেই। যদিও দীর্ঘদিন ধরেই নিজেদের মাঝে কৌশলগত সুসম্পর্ক বজায় রেখে আসছে রাশিয়া ও ইরান। মার্কিন গোয়েন্দারা অনুমান করছেন যে যুক্তরাষ্ট্র যখন ইরানের বিরুদ্ধে যুদ্ধের ইতি টানতে হিমশিম খাচ্ছে, তখন মার্কিন অভিযান ব্যাহত করার জন্য তেহরানকে মস্কো দৃঢ়ভাবেই সহযোগিতা করছে। মূলত মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের সামরিক প্রভাবকে বিলীন করার জন্যই একযোগে লড়ছে ইরান ও রাশিয়া, এমনটাই দাবি বিশ্লেষকদের।
আমেরিকার বিরুদ্ধে নিখুঁত আঘাত হানতে সক্ষম ইরানি ক্ষেপণাস্ত্র। নির্ভুল ইরানি আঘাতে প্রশ্নের মুখে পড়েছে মার্কিন নিরাপত্তা। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর সামনে দাঁড়িয়ে ইরান দেখিয়ে দিল যুদ্ধ শুধু শক্তির নয়, কৌশলেরও খেলা। একটি ক্ষেপণাস্ত্র, একটি ড্রোন হামলা আর বদলে যেতে পারে পুরো যুদ্ধের হিসাব। মার্কিন ঘাঁটিতে প্রাণঘাতী হামলার পর নতুন করে প্রশ্ন উঠছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা কি ওয়াশিংটনের ধারণার চেয়েও অনেক বেশি শক্তিশালী? 5 মাস ধরে চলছে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত। আমেরিকার বিমান হামলা আঘাত করেছে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায়। ওয়াশিংটনের দাবি, ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু যুদ্ধক্ষেত্রের ঘটনা বলছে ভিন্ন গল্প। জর্ডানে মার্কিন সামরিক স্থাপনায় ইরানি হামলায় 3 মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনা আবারও সামনে এনেছে ইরানের পাল্টা আঘাতের সক্ষমতা। ইরানের সবচেয়ে বড় শক্তি কোথায়? দৃঢ় সেনাবাহিনীতে নয়, বরং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, ক্রুজ মিসাইল এবং আত্মঘাতী ড্রোনের বিশাল ভান্ডারে। ইরান বছরের পর বছর ধরে এই অস্ত্র ব্যবস্থায় বিনিয়োগ করে আসছে। লক্ষ্য একটাই, কম খরচে প্রতিপক্ষের ওপর চাপ তৈরি। ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার অন্যতম চ্যালেঞ্জ হলো এর বৈচিত্র্য। কিছু ক্ষেপণাস্ত্র দ্রুত গতিতে আসে, আর কিছু নিচু উচ্চতায় উড়ে রাডার এড়ানোর চেষ্টা করে। আর ড্রোনের বড় বহর একসঙ্গে ব্যবহার হলে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ তৈরি হয়। অন্যদিকে মার্কিন বাহিনীর কাছে রয়েছে বিশ্বের অন্যতম উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা, প্যাট্রিয়ট, থার্ড, উন্নত রাডার প্রযুক্তি। কিন্তু যুদ্ধের বাস্তবতা, একসঙ্গে অনেক দিক থেকে হামলা এলে প্রতিরক্ষায় চ্যালেঞ্জ তৈরি হয়। একটি ক্ষেপণাস্ত্র যদি প্রতিরক্ষা স্তর ভেদ করে লক্ষ্যবস্তুতে পৌঁছায়, ক্ষয়ক্ষতি হতে পারে অনেক বড়। আরেকটি বিষয় নিয়ে চলছে তুমুল বিতর্ক, ইরানের হামলাগুলো কি আগের তুলনায় আরো নির্ভুল হচ্ছে? ইরান তার অস্ত্র ব্যবস্থাকে আরো উন্নত করেছে, যুদ্ধের অভিজ্ঞতা থেকে কৌশল পরিবর্তন করছে। রাশিয়া ও চীনের প্রযুক্তিগত সহায়তাও ইরানের সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখছে। তবে এসব বিষয়ে এখনো সব তথ্য প্রকাশ্যে আসেনি। মার্কিন সামরিক শক্তি এবং ইরানের সক্ষমতার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে, কিন্তু এই যুদ্ধ দেখিয়ে দিচ্ছে আধুনিক যুদ্ধে শুধু কে বেশি শক্তিশালী সেটিই শেষ কথা নয়, বরং গুরুত্বপূর্ণ হলো কে কত দ্রুত আঘাত করতে পারে, কে কত কম খরচে প্রতিপক্ষকে চাপের মধ্যে রাখতে পারে, আর কে কতদিন এই লড়াই চালিয়ে যেতে পারে। প্রশ্ন উঠছে, ইরান কি শুধু পাল্টা হামলা চালাচ্ছে, নাকি তারা এমন এক কৌশলে এগোচ্ছে যেখানে সরাসরি জয় নয়, বরং প্রতিপক্ষকে দীর্ঘমেয়াদী চাপে রাখাই মূল লক্ষ্য? আর যদি ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ভবিষ্যতে আরো উন্নত হয়, তাহলে মধ্যপ্রাচ্যের পরবর্তী সংঘাতে সবচেয়ে বড় প্রশ্ন হবে, মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা কি প্রতিটি আঘাত ঠেকাতে পারবে, নাকি একটি ছোট ভুলই বদলে দেবে পুরো যুদ্ধের সমীকরণ? শুরু হয়েছে আরেকটি ভয়ঙ্কর পারমাণবিক যুদ্ধের কাউন্টডাউন। ইরান যুদ্ধের মধ্যেই মধ্যপ্রাচ্যের আকাশে যেন আবারও ভেসে উঠছে যুদ্ধের অশনি সংকেত। ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হামলার হুমকির পর তেহরান জানিয়ে দিয়েছে, প্রথম আঘাত পড়লে তার জবাব সীমান্তের ভিতরে আটকে থাকবে না। বিশ্লেষকদের আশঙ্কা, এমন সংঘাত ছড়িয়ে পড়লে জ্বলে উঠতে পারে পুরো পশ্চিম এশিয়া, আর ইরানের বন্ধু রাশিয়ার আগুনে পড়বে মার্কিন দোসর ইউক্রেন। পাশাপাশি আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থাও পড়তে পারে নজিরবিহীন চাপে। এখন বিশ্বের দৃষ্টি এক প্রশ্নে আটকে আছে, উত্তেজনা কি কূটনীতিতে থামবে, নাকি আরেকটি বড় যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে বিশ্ব? মধ্যপ্রাচ্যকে ঘিরে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি কঠোর বক্তব্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় খুব ভারী হামলা চালানোর হুমকি দেওয়ার পর কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে তেহরানও। ইরানের সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় কমান্ড খাতাম আল আম্বিয়া হেডকোয়ার্টার্স জানিয়েছে, দেশের পারমাণবিক বা অন্য কোনো গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা হলে শুধু হামলার জবাবই দেয়া হবে না, বরং যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি, আঞ্চলিক স্বার্থ এবং যুক্তরাষ্ট্রের মিত্রদেরও লক্ষ্যবস্তু করা হতে পারে। তাদের ভাষ্য, এমন হামলাকে পুরো পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধ বিস্তারের সূচনা হিসেবে বিবেচনা করা হবে এবং এর জবাব হবে শক্তিশালী। বিশ্লেষকদের মতে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর বেশিরভাগই ভূগর্ভে বহু স্তরের কংক্রিট ও শিলা স্তরের নিচে নির্মিত, ফলে সেগুলোতে সফল হামলা চালাতে অত্যন্ত শক্তিশালী বিশেষায়িত বোমা এবং দীর্ঘমেয়াদী সামরিক অভিযান প্রয়োজন হতে পারে। কিন্তু এমন হামলা শুধু একটি সামরিক অভিযানেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করবে। ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলো এ ধরনের পরিস্থিতিতে সক্রিয় হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। একই সঙ্গে পারস্য উপসাগর, হরমুজ প্রণালী এবং বাবেল মান্দেবের মতো গুরুত্বপূর্ণ সমুদ্রপথে জ্বালানি পরিবহনও বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে। এর সরাসরি প্রভাব পড়বে আন্তর্জাতিক তেলের বাজার, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা এবং বিশ্ব অর্থনীতিতে। গণমাধ্যমের বিশ্লেষণ বলছে,
বলছে, যদি আমেরিকা ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা চালায় এবং সেটি আন্তর্জাতিকভাবে কার্যকরভাবে প্রতিরোধ বা নিন্দার মুখে না পড়ে, তাহলে ভবিষ্যতে অন্য রাষ্ট্রগুলো নিজেদের নিরাপত্তার যুক্তি দেখিয়ে একই ধরনের পদক্ষেপ নেওয়ার নজির হিসেবে সেটিকে ব্যবহার করতে পারে। এই প্রেক্ষাপটে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের প্রসঙ্গ উঠে এসেছে। বিশ্লেষণে বলা হয়েছে, আন্তর্জাতিক নিয়ম ভিত্তিক ব্যবস্থার দুর্বলতা তৈরি হলে ভবিষ্যতের সামরিক পদক্ষেপের ক্ষেত্রে আরও আক্রমণাত্মক অবস্থান নিতে পারে ইরানের বন্ধু মস্কো ও চীন। প্রশ্ন ফাঁস লাখ লাখ শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। গত আড়াই মাসে বেশ কিছু কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। যারা এর সাথে জড়িত তাদের জেলে পাঠানো হয়েছে। প্রশ্ন ফাঁসকারীদের দ্রুত বিচার করতে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের নির্দেশ দিয়েছি। দ্রুত বিচার ও কঠোর শাস্তির বিধান সহ একটি প্রস্তাব নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হবে। পরে যত দ্রুত সম্ভব পার্লামেন্টে চূড়ান্ত বিল পাশের জন্য পদক্ষেপ নেওয়া হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়তো আন্দাজ করতে পারছেন বাংলাদেশের 24 জুলাই গণ অভ্যুত্থানের সেই ভয়াল সময়। তার কথা কানেই তুলল না ককরোচ জনতা পার্টি। ছোট্ট একটি আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল পুরো বাংলাদেশে। শেষ পর্যন্ত ক্ষমতা ছাড়তে বাধ্য হয় বাংলাদেশের তৎকালীন ক্ষমতাসীন সরকার। শেষ পর্যন্ত মোদীর আশ্রয়ে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। ভারতে ককরোচ জনতা পার্টির আন্দোলনকে ঘিরে সেই বারুদের গন্ধ ছুটছে পুরো দেশের আনাচে কানাচে। সহিংসতায় উত্তাল দিল্লি, ছাত্রদের উপর পুলিশি নির্যাতনে ভারী হয়ে উঠেছে রাজপথ। দিল্লির যন্তর মন্তর ছাড়বে না তেলাপোকারা, তাদের সাথে দাঁড়িয়ে আছে বিরোধী রাজনীতিকেরাও। এবার দিল্লি ঘেরাও কর্মসূচির হুঙ্কার ছাড়ল ছাত্রনেতারা। তারা সাফ জানিয়ে দিয়েছেন, ছাত্রদের দাবি না মানলে দিল্লি আসার অপেক্ষায় লাখ লাখ জনতা। একজন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের জন্য শেষমেশ নিজের গদি হারানোর ভয়ও জেঁকে বসেছে নরেন্দ্র মোদীর মনে। সেই কারণেই প্রথমবারের মতো ছাত্রদের সুরে সুর মিলিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। সামাজিক মাধ্যমে দেয়া বার্তায় মোদী বলেছেন, যুব সমাজের কল্যাণ এবং ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতদের দ্রুত এবং কঠোর শাস্তি নিশ্চিতে ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে সব প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন নরেন্দ্র মোদী। শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় সরকারের ধারাবাহিক পদক্ষেপের এটি একটি অংশ। শুধু তাই নয়, যারা যুব সমাজের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে তাদের রেহাই দেওয়া হবে না বলেও হুঙ্কার ছেড়েছেন নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর এই বক্তব্য পেতে পেতে অনেকটা সময় পেরিয়ে গেছে। এর মধ্যেই এক নারীকে থাপ্পড় দেয় যন্তর মন্তরের দায়িত্বরত এক পুলিশকে সেখান থেকে সরিয়ে নিয়েছে সরকার। আন্দোলনে যখন বারুদের গন্ধ ছুটছে, মোদী নিজেকে টিকিয়ে রাখতে ছোট্ট একটি বক্তব্যে কি এই যাত্রায় টিকে যাবেন ক্ষমতায়? শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অপসারণের দাবিতে অনড় থাকায় সরকার চাইলেও পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নিয়ে গতকাল আলোচনা হয়নি সংসদে। আগের 2 দিনের মতো বুধবারও অচল হয়ে পড়ে সংসদ। অচল অবস্থা ঘুচাতে সরকারের 2 মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ও প্রধানমন্ত্রীর সচিবালয়ের মন্ত্রী জিতেন্দ্র সিং ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের সাথে দ্বিতীয় দফায় আলোচনার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু মন্ত্রীদের বাসভবনে যেতে নারাজ ছাত্রনেতারা। আলোচনা করতে হলে যেতে হবে যন্তর মন্তরে। ইউনিফর্ম পরা অবস্থায় একজন মার্কিন সেনা লেফটেন্যান্টের শেষ বার্তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এবং তা এখন আমেরিকা জুড়ে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। মাত্র 9 সেকেন্ডের AEVD ও বাক স্বাধীনতা, সামরিক নিয়ম এবং একজন সেনা সদস্য যখন প্রকাশ্যে দেশের প্রধান কমান্ডারের সমালোচনা করেন, তখন কি হয় তা নিয়ে প্রশ্ন তুলেছে। আজ এই ইউনিফর্ম পরার আমার শেষ দিন এবং আমি আমার অন্তরের গভীর থেকে ডোনাল্ড ট্রাম্পকে শুধু একটা কথাই বলতে চাই। ভাইরাল হওয়া সেলফি স্টাইলের এই ভিডিওতে দেখা যায় মার্কিন সেনাবাহিনীর এক লেফটেন্যান্ট, যার নেম টেপে কাইসার লেখা আছে, ক্যামোফ্লেজ ইউনিফর্ম পরা অবস্থায় গাড়িতে বসে আছেন। সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে তিনি বলেন, আজ ইউনিফর্ম পরার তার শেষ দিন। এরপর তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একটি কঠোর রাজনৈতিক মন্তব্য করেন। ক্লিপটি দ্রুত X ছড়িয়ে পড়ে মিলিয়ন ভিউ অর্জন করে এবং প্ল্যাটফর্মের অন্যতম আলোচিত ভিডিওতে পরিণত হয়। এই প্রতিক্রিয়া 2 ভাগে বিভক্ত হয়ে পড়েছে। কিছু সমালোচকের মতে, সামরিক ইউনিফর্ম পরা অবস্থায় রাজনৈতিক মন্তব্য করা নিয়ম বহির্ভূত এবং এটি সামরিক মানদণ্ড লঙ্ঘন করতে পারে। তাদের দাবি, সশস্ত্র বাহিনীর প্রতিনিধিত্ব করার সময় সেনা সদস্যদের পেশাদারিত্ব বজায় রাখা এবং দলীয় রাজনীতি থেকে দূরে থাকা উচিত। অন্যরা আবার লেফটেন্যান্টের পক্ষ নিয়ে বলছেন, তিনি তার চাকরির শেষ দিনে ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন এবং বাক স্বাধীনতার অধিকার চর্চা করেছেন। এই বিতর্কটি এমন সময় এসেছে যখন কর্মরত সামরিক কর্মীদের রাজনৈতিক বক্তব্যের সীমা নিয়ে আলোচনা চলছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী ইউনিফর্ম পরা অবস্থায় সেনা সদস্যদের সাধারণত নির্দিষ্ট কিছু রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়া থেকে বিরত থাকতে হয়। তবে ব্যক্তিটি আনুষ্ঠানিকভাবে কর্মরত আছেন কিনা তা সহ বিভিন্ন পরিস্থিতি সম্ভাব্য পরিণতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অনলাইন প্রতিক্রিয়ায় এই প্রশ্নও উঠেছে যে ওই সেনা সদস্য কোনো শান্তিমূলক ব্যবস্থার মুখে পড়বেন কিনা। কিছু ব্যবহারকারী সামরিক তদন্তের দাবি জানিয়েছেন, আবার অনেকে বলছেন ভিডিওটি দেশের ক্রমবর্ধমান রাজনৈতিক বিভাজনকে প্রতিফলিত করে। সামরিক কর্মীদের রাজনৈতিক মতামত প্রকাশের মতো একই ধরনের ঘটনা সামরিক শৃঙ্খলা এবং ব্যক্তিগত অধিকারের ভারসাম্যের বিষয়ে বিতর্কের জন্ম দিয়েছে। এখন পর্যন্ত লেফটেন্যান্ট কাইসারের পরিচয়, বর্তমান চাকরির অবস্থা এবং কোনো অফিসিয়াল পদক্ষেপ নেওয়া হবে কিনা তা অস্পষ্ট রয়ে গেছে।
এদিকে ইয়েমেনে নিজেদের কমান্ডার ও ক্ষেপণাস্ত্র পাঠালো ইরান। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর সক্ষমতা বাড়াতে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের কাছে ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পসের আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার, সামরিক উপদেষ্টা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন সরবরাহ বিমান পাঠিয়েছে ইরান। ইরানের দুটি সূত্র, ইয়েমেনের তথ্যমন্ত্রী এবং একজন আঞ্চলিক নিরাপত্তা বিষয়ক সহ 4টি সূত্র নিশ্চিত করেছে যে গত 14 জুলাই তেহরান থেকে মাহান এয়ারের একটি বিমানে 10 থেকে 21 জন আইআরজিসির সদস্য ও সামরিক সরঞ্জাম পাঠানো হয়। আমেরিকার জন্য ইতিহাসের সবচেয়ে বড় ধাক্কা, গোপন সিআইএ আস্তানায় নিখুঁত ড্রোন হামলা। তবে কি পুতিনের বুদ্ধিতে পেন্টাগনকে কাঁপিয়ে দিল ইরান? মধ্যপ্রাচ্যে রাশিয়া ইরান জোটের এই দুর্ধর্ষ চালের আসল রহস্য জানলে আটকে উঠবেন। ইরানের ড্রোন হামলায় রাশিয়ার গোপন সহায়তার অভিযোগ খতিয়ে দেখছে মার্কিন গোয়েন্দারা। সম্প্রতি উপসাগরীয় অঞ্চলে সিআই সংশ্লিষ্ট গোপন স্থাপনাগুলোতে যে নিখুঁত ড্রোন হামলা চালানো হয়েছে তার পেছনে রাশিয়ার প্রত্যক্ষ বা পরোক্ষ সহায়তা ছিল কিনা তা তদন্ত করে দেখছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন গোয়েন্দা বিশ্লেষকরা খতিয়ে দেখছেন ইরানকে অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি, উন্নত নেভিগেশন ব্যবস্থা কিংবা লক্ষ্যবস্তু সঠিকভাবে শনাক্ত করার জন্য প্রয়োজনীয় গোয়েন্দা তথ্য মস্কো সরবরাহ করেছিল কিনা। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনের বরাত দিয়ে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর তদন্ত এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। তবে মার্কিন গোয়েন্দা বিশ্লেষকদের একটি বড় অংশ সাম্প্রতিক এই ড্রোন হামলার ধরন এবং ড্রোনের অভাবনীয় নির্ভুলতা দেখে বিস্ময় প্রকাশ করেছেন। একই সাথে সাম্প্রতিক সময়ে রাশিয়া ও ইরানের মধ্যে গড়ে ওঠা ঘনিষ্ঠ সামরিক সহযোগিতার বিষয়টিকে তারা বেশ গুরুত্বের সাথে বিশ্লেষণ করছেন। ইরানের ড্রোনের নিখুঁত আঘাত হানার ক্ষমতা দেখে ধারণা করা হচ্ছে গোয়েন্দা তথ্য বা প্রযুক্তির কোনো বড় উৎস ইরানকে সহায়তা করে থাকতে পারে। তবে এখন পর্যন্ত এমন কোনো শতভাগ চূড়ান্ত বা নিশ্চিত প্রমাণ সর্বসমক্ষে প্রকাশ করা হয়নি যা দিয়ে সরাসরি এবং সন্দেহাতীতভাবে রাশিয়ার সম্পৃক্ততা প্রমাণ করা যায়। আমরা সবাই এটা ভালো করেই জানি যে গত 40 দিনের যুদ্ধে এখানে ইরান, আমেরিকা এবং ইসরায়েল একে অন্যের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, হামলা প্রতি হামলা হয়েছিল। সে যুদ্ধে ইরানকে টেকনোলজি, লজিস্টিক, তারপরে স্যাটেলাইট ইমেজ, রিয়েল টাইম স্যাটেলাইট ইমেজ ফুটেজ, তারপরে হচ্ছে ড্রোনের যন্ত্রাংশ, ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ, রাডার ব্যবস্থা সবকিছু কিন্তু চীন এবং রাশিয়া শেয়ার করেছে, দিয়েছে ইরানকে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা এটা কিন্তু প্রমাণ করতে পারেনি। একসময় ট্রাম্প বলতে বাধ্য হয়েছে যে আমি রাশিয়ার জায়গায় যদি হতাম অবশ্যই ইরানকে সাহায্য করতাম। কারণ কি? কারণ ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিপক্ষে, ইউক্রেনের পক্ষে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্র সাহায্য করেছে। তাই ডোনাল্ড ট্রাম্পের সেই সময় যুক্তি ছিল রাশিয়া যদি সাহায্য করে থাকে তাহলে রাশিয়া ঠিকই করেছে। এটা তো ডোনাল্ড ট্রাম্পের কথা, কিন্তু ঘটনা যে এতদূর গড়াবে তা কি কিন্তু ভাবতে পারেনি। সিআইএ সংশ্লিষ্ট গোপন স্থাপনা হামলা, মার্কিন কর্মকর্তাদের মতে এটি অত্যন্ত সংবেদনশীল এবং নজিরবিহীন একটি তদন্ত। এটি প্রথম ঘটনা যেখানে বিশেষভাবে খোঁজ নেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের সিআইএ সংশ্লিষ্ট অতি গোপন স্থাপনাগুলোকে চিহ্নিত করে সেগুলোতে হামলা চালানোর জন্য রাশিয়া ইরানকে কোনো সাহায্য করেছিল কিনা, আর যদি সাহায্য করে থাকে তাহলে কোন পর্যায়ে সাহায্য করেছিল। তদন্তের বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। কারণ এই অভিযোগ যদি শেষ পর্যন্ত সত্যি প্রমাণিত হয় তবে তা ওয়াশিংটন এবং মস্কোর মধ্যকার রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ককে এক অভূতপূর্ব জটিলতার দিকে ঠেলে দেবে। তবে ততটা ঠেলবে না, কারণ হচ্ছে এখানে ইউক্রেন যুদ্ধ একটা ফ্যাক্টর। এই রয়টার্সের এই প্রতিবেদনে আরও জানানো হয় চলতি বছরের মার্চ মাসে অন্তত 2টি সিআই সংশ্লিষ্ট গোপন স্থাপনায় ড্রোন হামলার ঘটনা ঘটে। এর মধ্যে একটি হামলা চালানো হয়েছিল সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাস কমপ্লেক্সের ভেতরের একটি কথিত সিআই স্টেশনে। অপর হামলাটি সংঘটিত হয়েছিল পূর্ব ইরাকে অবস্থিত একটি অত্যন্ত গোপন সামরিক স্থাপনায়। ধারণা করা হচ্ছে এই দুটি স্থান ছাড়াও আরও কয়েকটি অত্যন্ত স্পর্শকাতর সংবেদনশীল স্থাপনায় হামলা লক্ষ্যবস্তু হয়ে থাকতে পারে। তবে নিরাপত্তার স্বার্থে এবং মার্কিন গোয়েন্দা তথ্যের গোপনীয়তা রক্ষায় সেসব স্থানের নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি। পশ্চিমা গোয়েন্দারা এখন কি করছে? আলোচনায় উঠে এসেছে পশ্চিমা গোয়েন্দা সূত্রে একটি গোপন মূল্যায়ন প্রতিবেদনেও। সেখানে সুনির্দিষ্টভাবে ধারণা করা হয়েছে মধ্যপ্রাচ্যে অবস্থিত সিআই সংশ্লিষ্ট স্থাপনাগুলোর সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত বা নিখুঁত লক্ষ্য নির্ধারণে রাশিয়া সম্ভবত ইরানকে আড়াল থেকে সহায়তা করেছিল। তবে এই সংক্রান্ত যাবতীয় তথ্য এখনো পর্যন্ত কোনো স্বাধীন সংস্থা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি, প্রমাণিত হয়নি। স্পর্শকাতর বিষয় হওয়ায় সংশ্লিষ্ট গোয়েন্দা সূত্রগুলো নাম ও পরিচয় গোপন রাখার শর্তে কেবল এই বক্তব্য দিয়েছে। অন্যদিকে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এখন বিশেষ জোর দিয়ে তদন্ত করে দেখছে রিয়াদের মার্কিন দূতাবাস কমপ্লেক্সে যখন ড্রোন হামলা চালানো হয় ঠিক সেই মুহূর্তে ইরান রাশিয়ার দেওয়া টার্গেটিং বা লক্ষ্য নির্ধারণ সংক্রান্ত তথ্য সরাসরি ব্যবহার করেছিল কিনা, এগুলো ডাটা থাকে। এই ডাটা এখন তারা অ্যানালাইসিস করছে। তবে তদন্তকারীরা স্পষ্ট জানিয়েছে তাদের অনুসন্ধান কার্যক্রম এখনো চলমান রয়েছে এবং এই মুহূর্তে নিশ্চিত করে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। তাই বিষয়টির সংবেদনশীলতা বিবেচনা করে মার্কিন প্রশাসন ও গোয়েন্দারা বেশ সতর্ক অবস্থান গ্রহণ করেছেন। রাশিয়া ইরান সামরিক জোটের ভবিষ্যৎ। বিভিন্ন দেশের যে সামরিক বিশেষজ্ঞরা আছেন তাদের মতে সাম্প্রতিক বছরগুলোতে বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে রাশিয়া ও ইরানের মধ্যকার কৌশলগত ও সামরিক সহযোগিতা
অনেকাংশে বেড়েছে। এটাই স্বাভাবিক, কারণ চীন, রাশিয়া এবং ইরান হচ্ছে নতুন অক্ষশক্তি, সঙ্গে রয়েছে নর্থ কোরিয়া। বিশেষ করে ইউক্রেন যুদ্ধ, পশ্চিমাদের আরোপিত কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিতিশীলতার যে কারণ, এবং এই দুটি দেশ নিজেদের কূটনীতিক ও সামরিক সম্পর্ক আরো গভীর ও জোরদার করেছে, কারণ দুই দেশই নিষেধাজ্ঞার বেড়াজালে আটকানো অন্যায়ভাবে। এই বিশেষ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের এই নতুন তদন্ত আন্তর্জাতিক নিরাপত্তা, ভূ রাজনৈতিক সমীকরণ এবং আঞ্চলিক শক্তির ভারসাম্যের ক্ষেত্রে গুরুতর প্রশ্ন তৈরি করেছে। মার্কিন গোয়েন্দাদের এই অভিযোগ যদি শেষ পর্যন্ত সত্যি প্রমাণিত হয়, তবে এর বিরূপ প্রভাব শুধু যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইরানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, কিন্তু বরং এটি সমগ্র মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি, বৈশ্বিক গোয়েন্দা কার্যক্রম এবং সামগ্রিক আন্তর্জাতিক কূটনীতিতে এর একটি সুদূর প্রসারী ও ধ্বংসাত্মক প্রভাব পড়তে পারে। তবে পরিস্থিতি যেহেতু এখনো সম্পূর্ণ তদন্তের উপর রয়েছে, তাই আন্তর্জাতিক মহল এখন রাশিয়ার সরাসরি সম্পৃক্ততা নিয়ে চূড়ান্ত উপসংহারে পৌঁছানোর আগে আরও নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ও মার্কিন সরকারের আনুষ্ঠানিক মূল্যায়নের জন্য গভীর উদ্বেগের সাথে অপেক্ষা করছে। বন্ধুরা, তাহলে প্রশ্ন থেকেই যাচ্ছে, পেন্টাগন আর সিআইএর চোখের আড়ালে রাশিয়া ও ইরানের এই অদৃশ্য অক্ষের আসল খেলাটা ঠিক কতদূর গড়িয়েছে? মস্কোর দেওয়া গোপন সিগন্যাল নাকি তেহরানের নিজস্ব মাস্টার মাইন্ড? তাদের চালে শেষ পর্যন্ত কোন ঠাসা হতে যাচ্ছে ট্রাম্প? এই তদন্তের চূড়ান্ত প্রতিবেদন মার্কিন প্রশাসন যখন আনুষ্ঠানিকভাবে সামনে আনবে, তখন কি বিশ্ব রাজনীতিতে আরো বড় কোনো ভূমিকম্প দেখতে পাবো আমরা? বা এই তদন্ত প্রতিবেদন কি অন্যরা বিশ্বাস করবে? এক পেশে হবে না তো সেই তদন্তের রিপোর্ট? আজকের এই প্রতিবেদনে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বেশ কিছু চাঞ্চল্যকর খবর। ইরানে আরবাইনের পূর্ণার্থীদের উপর আমেরিকার এ যাবৎকালের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণঘাতী হামলা হয়েছে। ইমাম হোসেনের জিয়ারতে যাওয়ার পথে সীমান্তে ঝরল রক্ত। ওদিকে ইরানের কড়া হুঁশিয়ারি, আমেরিকাকে যে দেশই সাহায্য করবে তারাও এবার বৈধ লক্ষ্যবস্তু। আমেরিকা আবারও বোমা বর্ষণ করেছে, আর এবার সুপার হেভি বোমারু বিমান দিয়ে ইরানের পরমাণু ঘাঁটিতে হামলার প্রস্তুতি নিচ্ছে। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে, আমরা যদি তেল বিক্রি করতে না পারি তবে কেউ তেল বিক্রি করতে পারবে না। সমস্ত আরব দেশগুলোকে সবচেয়ে বড় হুমকি দিয়ে দিল ইরান। এছাড়াও ইয়েমেনে খুলে গেল নতুন একটা যুদ্ধের ময়দান। এসটিসি হুতি যোদ্ধাদের উপর ব্যাপক বোমা বর্ষণ করেছে রাতভর। লোহিত সাগরে সৌদি আরবের তেলের জাহাজে হুতিদের বড় হামলা, জাহাজ থেকে উঠল আগুনের শিখা। আর এদিকে হুতিদের উপর হামলার হুমকি দিল পাকিস্তান। দর্শক বন্ধুরা, হেডলাইন্সগুলো তো শুনলেন, ভিতরের খবরগুলো এর চেয়েও অনেক বেশি মারাত্মক। তো চলুন শুরু করা যাক আজকের মূল পর্ব। দর্শক, শুরুতেই আসি আমেরিকার কথায়। আমেরিকা ইরানের উপর টানা 12তম বারের মতো বড়সড় হামলা চালিয়েছে, আর এতে ব্যাপক ধ্বংসলীলা হয়েছে। কিন্তু গত বছর আর এই বছরের যুদ্ধের মধ্যে এবার এমন একটা খবর সামনে এসেছে যে মানুষকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে। রিপোর্ট অনুযায়ী আমেরিকা ইরান ইরাক সীমান্তে থাকা শালমেনচা বর্ডার ক্রসিংকে নিশানা করেছে, যেখানে ইমাম হোসেনের আরবাইনে যোগ দেওয়ার জন্য বিপুল সংখ্যক পূর্ণার্থী পায়ে হেঁটে ইরাকের দিকে যাচ্ছিলেন। আর এই খবরটি আজ 23শে জুলাই সকালে সামনে এসেছে। বলা হচ্ছে, হামলাটা ঠিক এমন এক সময় হয়েছে যখন সীমান্তে পূর্ণার্থীদের উপচে পড়া ভিড় ছিল। হাজার হাজার মানুষ তখন ইরাকে থাকা পবিত্র স্থানগুলোর দিকে এগোচ্ছিলেন। হামলার পরপরই সেখানে চরম বিশৃঙ্খলা আর হুড়োহুড়ি পড়ে যায়। মানে প্রাণ বাঁচাতে মানুষ যে যেদিকে পারে ছুটতে থাকে। খুজিস্তান প্রদেশের ডেপুটি গভর্নর নিশ্চিত করেছেন যে এই হামলায় অন্তত 2 জন পূর্ণার্থীর মৃত্যু হয়েছে এবং 11 জন আহত হয়েছেন। দর্শক বন্ধুরা, নতুন শুরু হওয়া এই যুদ্ধে আমেরিকার এটা হয়তো সবচেয়ে ভয়াবহ হামলা, যেখানে সাধারণ মানুষকে নিশানা করা হয়েছে। শালমেনচা হলো ইরান থেকে ইরাকে যাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থলপথ। প্রতি বছর আরবাইনের সময় এখান দিয়ে লাখ লাখ মানুষ যাতায়াত করেন। কিছু সূত্র বলছে, আমেরিকার আসল উদ্দেশ্য ছিল ইরান আর ইরাকের মধ্যে যাতায়াতের এই প্রধান রাস্তাটাকে ধ্বংস করা, যাতে দুই দেশের মধ্যে স্থলপথে যোগাযোগ ব্যাহত হয়। আবার কেউ কেউ বলছেন, বর্ডারে থাকা পুলিশরাই ছিল এই হামলার টার্গেট। এখন কারণ যাই হোক না কেন, ইরান আর আমেরিকার বর্তমান যুদ্ধে প্রথমবারের মতো আরবাইনের পূর্ণার্থীদের উপর সরাসরি হামলার ছবি সারা বিশ্ব দেখল। এর ফলে গোটা অঞ্চলে ক্ষোভ এবং উত্তেজনা এখন চরম পর্যায়ে পৌঁছাতে পারে। যদিও আমেরিকা এখনো পর্যন্ত এই হামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। এবার জাস্ট এই দৃশ্যটা একবার দেখুন, শালমেনচা বর্ডার ক্রসিং, যেখানে আমেরিকার হামলার ঠিক কিছুক্ষণ আগেও লাখ লাখ পূর্ণার্থীদের জনসমুদ্র আছড়ে পড়েছিল। ইরান ও ইরাককে যুক্ত করা এই বর্ডার প্রতি বছর আরবাইনের সময় বিশ্বের অন্যতম বড় মানব সমাবেশে পরিণত হয়। আর এই ভিড়ের মাঝখানেই আমেরিকা বোমা ফেলল। বোমা পড়ার পর গোটা এলাকায় যে চরম আতঙ্ক তৈরি হয়, সেই দৃশ্যগুলো এই ছবি দেখলেই বোঝা যায় হামলার আগে সেখানে কত মানুষের ভিড় ছিল। হামলাটা যদি আর একটু পরে হতো বা আরো একটু ভিড় জমতো, তাহলে প্রাণহানির সংখ্যাটা যে কোথায় গিয়ে দাঁড়াতো। এদিকে আমেরিকা এখন ইরানের পশ্চিমাঞ্চলীয় এলাকাগুলোতেও হামলা জোরদার করেছে। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী আমেরিকা কেরমানশাহ প্রদেশের যেসব শহর, সেই শহরেও হামলা চালিয়েছে। পরপর বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে, তবে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তার পুরো তথ্য এখনো সামনে আসেনি। অর্থাৎ আমেরিকা এখন একই সঙ্গে ইরানের বিভিন্ন অঞ্চলকে টার্গেট করছে। 12তম রাতের এই অভিযান এখন আগের চেয়েও অনেক বড় এলাকায় ছড়িয়ে পড়ছে। অন্যদিকে ইরানও কিন্তু চুপ করে বসে নেই, তারা ইরাকের কিছু এলাকায় নতুন করে হামলা চালিয়েছে। এই খবরটি 23শে জুলাই রাত প্রায় 3:30টার সময়কার। এই খবরটা আমি হেডলাইনে রাখিনি, কারণ কিছু চমকে দেওয়ার ভেতরের খবরও বাঁচিয়ে রাখতে হয়। রিপোর্ট বলছে, ইরানের ড্রোনগুলো এরবিলের দিকে ধেয়ে যায়। এরপর সেখানে থাকা মার্কিন কনসুলেটের সুরক্ষার জন্য মোতায়েন করা সির্যাম এয়ার ডিফেন্স সিস্টেমকে অ্যাক্টিভ করতে হয়।
আকাশে অনাব্রত ইন্টারসেপ্টর এবং ওই গুলির ঝলকানি দেখা যাচ্ছে। সিরাম সিস্টেম মাঝ রাস্তাতেই ইরানের ড্রোনগুলোকে নামানোর একটা আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়। খবর অনুযায়ী ইরানের টার্গেট ছিল ইরাকের ওই অঞ্চলে লুকিয়ে থাকা কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো, যাদের উপর ইরান আগেও বেশ কয়েকবার হামলা করেছে। ইরানের এই হামলায় বেশ কয়েকটি ড্রোন মাঝপথেই ধ্বংস হলেও দু একটা ড্রোন কিন্তু ঠিক নিশানায় গিয়ে আঘাত এনেছে বলে রিপোর্টে দাবি করা হচ্ছে। চলুন এবার পরের খবরের দিকে এগোই। ইরান জানিয়েছে তাদের সাম্প্রতিক এই ড্রোন হামলায় যে ড্রোনগুলো ব্যবহার করা হয়েছে তার মধ্যে একটি ড্রোন মিনাবের শিশুদের স্মরণে লঞ্চ করা হয়েছে। ড্রোনের গায়ে সেই সব শহীদ শিশুদের ছবি লাগানো ছিল যারা যুদ্ধের একদম ওই প্রথম দিনেই ইরানের মিনাব শহরের একটা স্কুলে প্রাণ হারিয়েছিল। সেখানে 150 জনেরও বেশি শিশু মারা যায়। ইরানের দাবি আমেরিকার হামলায় নিহত ওই নিষ্পাপ শিশুদের স্মৃতি এবং তাদের রক্তের বদলা নেওয়ার বার্তা হিসাবেই এই ড্রোনটি ছাড়া হয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে ইরান এখন তাদের এই পাল্টা হামলাকে শুধু সামরিক অভিযান নয়, বরং তাদের নিহত শিশুদের প্রতিশোধ হিসাবেও বিশ্বের সামনে তুলে ধরছে। তো দুপুর বেলার ভিডিওতে যে খবর দিয়েছিলাম সেই খবর কিন্তু সন্ধ্যা হতে না হতেই বদলে গেল। কি সেই খবর? সৌদি আরব এবং আমেরিকার মধ্যকার পরমাণু চুক্তি বদলে গেল কেমন করে? তখন বলা ছিল যে আমেরিকা শর্ত ছাড়াই সৌদি আরবকে পরমাণু কর্মসূচি পরিচালনা করার জন্য চুক্তি করেছে, কিন্তু সন্ধ্যার খবরে প্রকাশ পাচ্ছে ডোনাল্ড ট্রাম্প জাস্ট তার অবস্থান বদলে ফেলেছেন। বাংলায় অনেকে পোল্টি মারা বলে, তিনি অবস্থান বদলে এখন বলছেন সৌদি আরবকে আব্রাহাম অ্যাকর্ড অর্থাৎ ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণের যে চুক্তি, সেই চুক্তিতে সই করার শর্তে এই পরমাণু কর্মসূচির ব্যাপারে সৌদি আরবের সাথে চুক্তি হয়েছে। অর্থাৎ সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দেবে, তবেই এই পরমাণু কর্মসূচি পাবে। এই পরমাণু চুক্তির সমস্ত সবকিছু সৌদি আরব লাভ করবে। সৌদি আরব পাল্টা জবাব দিয়েছে, তাদের নীতি অবস্থান একই আছে, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র ছাড়া সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দেবে না। আসলে কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়, কোথায় গিয়ে দাঁড়ায়, আমাদের একটু দেখার ব্যাপার। এপাশে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটা খবর দেখলাম, ইরানের দক্ষিণাঞ্চল থেকে আমেরিকার স্পেশাল ফোর্স ডেল্টা ফোর্সের 50 জন সদস্যকে আটক করেছে ইরান। এই খবরের বাস্তবতা স্বাধীনভাবে এখনো যাচাই করা যায়নি, তবে এই খবর যখন বের হচ্ছে তার আগের খবর হচ্ছে আমেরিকা ইরানের উপরে স্থল অভিযান চালাবে, সেই ব্যাপারে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। এর অংশ হিসেবে আমেরিকা এবং ব্রিটেনে বিপুল সংখ্যক যুদ্ধ বিমান এবং বোমারু বিমান হাই অ্যালার্ট অর্থাৎ উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। এর সাথে মেডিকেল টিমও রাখা হয়েছে। এদিকে ইরান কি করছে? ইরান যা করছে তা হচ্ছে এই উপকূলীয় অঞ্চলের সাধারণ লোকজনের ভেতরেও গুলি এবং অস্ত্র বিতরণ করেছে। পাশাপাশি ইরানি মিডিয়ায় খবর বের হয়েছে যে হেলিকপ্টার দেখলেই গুলি করবে লোকজনকে আহ্বান জানিয়েছে। আমি গতকাল অথবা পরশুর একটা ভিডিওতে বলেছি যে ইরান উপকূলীয় অঞ্চল জুড়ে 10,000 স্নাইপার মোতায়েন করেছে। শুধু তাই না, সম্ভাব্য স্থল অভিযান মোকাবেলার জন্য ইরান সামরিকভাবে পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে। আমি কিন্তু গতকাল অথবা পরশুদিনের আরেকটা ভিডিওতে বলেছিলাম ইরান ইরাক এবং কুয়েতের সীমান্তবর্তী অঞ্চলে তার পদাতিক বাহিনী পাঠিয়েছে, ট্যাঙ্ক, সাজোয়াজান এবং স্থলযুদ্ধের জন্য যা যা লাগে এরকম সমস্ত সবকিছু পাঠিয়েছে। এদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎ স্থাপনায় হামলার যে হুমকি দিয়েছে তার জবাবে ইরান বলেছে, ইরানের গণমাধ্যমে একদম মেইন স্ট্রিমের গণমাধ্যমে খবর এসেছে সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং সৌদি আরবের 4টা বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালাবে বলে ইরান একদম পরিষ্কার ঘোষণা করেছে। এই 4টা বিদ্যুৎ কেন্দ্র সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং সৌদি আরবের 4টি বিমান ঘাঁটির বিদ্যুৎ সাপ্লাই দিয়ে থাকে। তার মানে হচ্ছে আমেরিকা যেভাবে ইরানের উপর হামলা চালাতে যাচ্ছে ইরান ঠিক সেভাবেই জবাব দেবে। এই কারণে সম্ভবত পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাকচি বলেছেন চোখের বদলে চোখ, এই নীতি এখন থেকে ইরানি সামরিক বাহিনী অনুসরণ করবে। তো সুপ্রিয় দর্শক, এই সমস্ত সবকিছু মিলে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সর্বপ্রথম যে আলোচনাটি করতে চাই সেটি হচ্ছে এই সৌদি আরব এবং আমেরিকার মধ্যে কয়েক ঘন্টা আগে, সেটা 10-20 ঘন্টা আগের ব্যাপার, একটা চুক্তি হয়েছে। চুক্তিটা হলো পরমাণু চুক্তি। আমেরিকা সৌদি আরবকে পরমাণু প্রযুক্তি দেবে, সৌদি আরব বেসামরিক উদ্দেশ্যে এই পরমাণু কর্মসূচি পরিচালনা করতে পারবে এবং এই চুক্তির আওতায় সৌদি আরব কোনো শর্ত ছাড়া এই পরমাণু কর্মসূচি পরিচালনা করতে পারবে। শর্ত ছাড়া বলতে প্রধানত 2টা শর্তের একটা সম্ভাবনা বা আশঙ্কা ছিল, সেই 2টো শর্ত ছাড়াই আমেরিকা সৌদি আরবকে নাকি এই পরমাণু চুক্তি করে দিয়েছে। সেই 2টো শর্তের একটা হলো সৌদি আরব ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে পারবে না, কিন্তু সেই শর্ত জুড়ে দেওয়া হয়নি। আরেকটা ছিল, সম্ভাবনা ছিল যে ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে, কিন্তু এই চুক্তিতে 2টো শর্তের একটাও নেই। খবরটা এই ছিল প্রাথমিকভাবে, কিন্তু কিছু ঘন্টা অর্থাৎ কয়েক ঘন্টা যেতে না যেতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বক্তব্য এসে গেছে। তিনি বলছেন এই চুক্তির প্রধান শর্ত ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে, অর্থাৎ আব্রাহাম অ্যাকর্ডে সই করতে হবে। আব্রাহাম অ্যাকর্ডটা কি? আব্রাহাম অ্যাকর্ড হচ্ছে আগেরবার যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা এসেছিলেন তখন তিনি ইসরায়েলের সাথে মুসলিম দেশগুলোর সম্পর্ক স্বাভাবিকীকরণ, ইসরায়েলকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে, বৈধ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া, তার সাথে সম্পর্ক তৈরি করা, সমস্ত সবকিছু অ্যাজ ইউজুয়াল 10টা রাষ্ট্রের সাথে যেভাবে অন্যান্য রাষ্ট্র করে ইসরায়েলের সাথেও তাই করতে হবে। সেই সময় এই চুক্তিতে সই করেছিল সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সম্ভবত মরক্কো এবং সুদান। ডোনাল্ড ট্রাম্প এই কথা বলছেন যে
এই আব্রাহাম অ্যাকর্ডে সই করার শর্তে সৌদি আরবকে পরমাণু প্রযুক্তিগুলো দেওয়া হচ্ছে। এবং তিনি এও দাবি করেছেন যে সৌদি আরব ইউরেনিয়াম রিলিজ করতে পারবে না, সামরিক উদ্দেশ্যে পরিচালিত করতে পারবে না, সেখানে ক্লজ দেওয়া আছে। এই জায়গায় কতগুলো প্রশ্ন আসে, চাপে পড়ে ট্রাম্প এই সমস্ত কথা বলছেন কিনা, তার অবস্থান পরিবর্তন করলেন কিনা, এটা একটা। আরেকটা প্রশ্ন আসে, সৌদি আরব এক ধরনের ফাঁদে পড়লো, ঘেরাটোপে পড়লো কিনা। আরেকটা প্রশ্ন আছে যে ডোনাল্ড ট্রাম্প কি তাহলে সত্য বলছেন কিনা যে তিনি আব্রাহাম অ্যাকর্ডে সই করার শর্তে সৌদি আরবের সাথে এই চুক্তি করেছে। তার মানে সৌদি আরব বলেছে যে হ্যাঁ আমরা আব্রাহাম অ্যাকর্ডে সই করবো। যদি তাই বলে তাহলে সৌদি আরব কি এখানে লুকাচ্ছে? আসল কথা এই তারা এই কথা বলেন, এটা লুকাচ্ছে কিনা। তার মানে ডোনাল্ড ট্রাম্পকে যেমন সন্দেহ করার ব্যাপার আছে যে তিনি মিথ্যা বলছেন কিনা, অসত্য বলছেন কিনা, তেমনি সৌদি আরব মিথ্যা বা অসত্য বলছে কিনা, সেটাও একটা প্রশ্ন। আর সর্বোপরি শেষ প্রশ্ন যেটা আসে অন্তত এখানে, সেটা হচ্ছে তাহলে এই চুক্তির ভবিষ্যৎটা কি? এই চুক্তি সৌদি আরব মানবে কিনা, আমেরিকা মানবে কিনা, এবং এই চুক্তি অনুযায়ী আব্রাহাম অ্যাকর্ডে সই হবে নাকি হবে না? এই চুক্তি অনুযায়ী সৌদি আরব পরমাণু কর্মসূচি পাবে নাকি পাবে না? বড় বড় প্রশ্ন। একটু ছোট্ট করে যদি ব্যাখ্যা করি তাহলে বলবো ডোনাল্ড ট্রাম্প ভেরি মাচ আনপ্রেডিক্টেবল পারসন। তাকে কেউ প্রেডিক্ট করতে পারে না, এবং সবচেয়ে বড় কথা প্রেডিক্ট করার চেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি এখন কি বলেন, 2 মিনিট পরে কি বলেন, 2 ঘন্টা পরে কি বলেন, তার কোনো ঠিক ঠিকানা নেই। পশ্চিমা গণমাধ্যম, আমেরিকান গণমাধ্যম, আমেরিকান বিশ্লেষকরা, রাজনীতিকরা সবাই কথা বলে। অতএব ডোনাল্ড ট্রাম্পের সাথে কেউ কোনো চুক্তি করে শান্তিতে সেই চুক্তি বাস্তবায়ন করতে পেরেছে কিনা, সেটাই তো একটা বড় প্রশ্ন। এই চুক্তির ভাগ্য কি ইরানের চুক্তির মতো হবে কিনা? অর্থাৎ ইরানের সাথে চুক্তি করলো, 2 দিন পরে সেই চুক্তি আর মানলো না। সৌদি আরবের সাথে যে চুক্তি করলো সেই চুক্তি 2 দিন পরে ডোনাল্ড ট্রাম্প বলবে যে না আমরা এই চুক্তি মানি না, ডিল ইজ ওভার। তার কিন্তু একটা আলামত দেখা যাচ্ছে, হয় এখন সৌদিকে আমেরিকার কাছে আত্মসমর্পণ করে নত হয়ে বলতো ঠিক আছে আমরা আব্রাহাম অ্যাকর্ডে সই করছি, দিন আমাদের পরমাণু প্রযুক্তি, অথবা সৌদি আরবকে বলতে হবে যে না, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র না হওয়া পর্যন্ত আমরা এই চুক্তিতে সই করবো না, তাতে আপনি আবার প্রযুক্তি দেন আর না দেন। তবে এখানে চূড়ান্তভাবে যে কথা বলা যাবে সেটা হচ্ছে সৌদি আরব এবং আমেরিকার মধ্যে যে পরমাণু বিষয়ক চুক্তি হয়েছে সেই চুক্তি এখন প্রশ্নের ঊর্ধ্বে নয়। এ নিয়ে নানা প্রশ্ন আছে। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এই চুক্তি করতে গিয়ে সৌদি আরব আমেরিকার কাছে নতুন করে ফাঁদে পড়লো কিনা। সময় বলবে, আমরা অপেক্ষা করি। সুপ্রিয় দর্শক, এবার ইরান আমেরিকা এই প্রসঙ্গে চলে আসি। খুব সম্প্রতি রিপোর্ট বের হয়েছে, মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা যেটা CIA, তাদের কয়েকটা ঘাঁটিতে হামলা চালিয়ে তছনছ করে দিয়েছে ইরান।